আপনারা নতুন পয়ঃ প্রণালী পরিকল্পনা নিয়ে জল্পনা কল্পনা করছেন, কারাগার পরিচালনার পদ্ধতি শুধরাবার কথা ভাবছেন। নানা পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে, মাটি কাটছে ট্রাক্টর, ফ্যাক্টরি ছড়াচ্ছে ধোঁয়া। কাজ হচ্ছে, কাজ হচ্ছে, কাজ করছি, খাচ্ছি দাচ্ছি, ঘুমাচ্ছি, কাজ করছি। মধ্যে মধ্যে আমার মগজের বাগানের সেই পাখি গান গেয়ে ওঠে। আমার চোখের সামনে হঠাৎ কোনো রূপালী শহরের উদ্ভাসন। দোহাই আপনাদের, সেই পাখির টুটি চেপে ধরবেন না, হত্যা করবেন না বেচারিকে। কাজ করছি, খাচ্ছি দাচ্ছি, ঘুমাচ্ছি, কাজ করছি, খাচ্ছি দাচ্ছি, চকচকে ব্লেডে দাড়ি কামাচ্ছি, দুবেলা পার্কে যাচ্ছি, মাইক্রোফোনে কথা শুনছি, ঝাঁকের কই, ঝাঁকে মিশে যাচ্ছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আবৃত্তি শিল্পী মেহেদী হাসান। কি এই ধরনের কবিতা, শামসুর রহমানের এই কবিতাটা আমি আর কোনো বাচিক শিল্পীর কণ্ঠে শুনিনি। হয়তো কেউ আবৃত্তি করেছেন কিন্তু আমি শুনিনি। শামসুর রহমানের বেশ কিছু পপুলার কবিতা আছে, সেগুলাই সবাই করে। এটি মোটামুটি একটা আনকমন কবিতা আমরা আজকে শুনলাম, সেই জন্য মেহেদী হাসানকে অনেক ধন্যবাদ। কবি শামসুর রহমানের সঙ্গে আমাদের সকলেরই নানান রকমের স্মৃতি আছে। তার কবিতা আমরা যারা আধুনিক কবি বলে নিজেদের দাবি করি, 50-70 কবি, আমরা সবাই শামসুর রহমানের কবিতা পড়েছি। পড়া বললে ভুল হবে, অধ্যয়ন করেছি রীতিমতো। শামসুর রহমানের সঙ্গে আমার খুব মজার মজার কিছু স্মৃতি আছে। আমি সাধারণত আমার কৈশোর কালে আমার খুব এক ধরনের অহংকার ছিল। দুটি কাজ আমি কখনো করতাম না। এক হলো আমি কাউকে পায়ে হাত দিয়ে সালাম করতাম না, আর আমি কাউকে স্যার বলতাম না। যে কারণে আমি সরকারি চাকরি করব না বলে সিদ্ধান্ত নিয়েছি। যদিও আমি দরিদ্র পরিবারের ছেলে, কিন্তু আমার এই অহংকার গুলো ছিল। তো আমি কখনো সরকারি চাকরি করিনি এবং কাউকে কখনো স্যার বলিনি, আর পায়ে হাত দিয়ে কাউকে কখনো সালাম করিনি। কিন্তু যেদিন আমি শামসুর রহমানের সামনে গিয়ে দাঁড়ালাম, কেন জানি মানে আমার মস্তক নুয়ে এলো এই মানুষটিকে দেখে। আমি সঙ্গে সঙ্গে তাকে পায়ে হাত দিয়ে সালাম করি। সম্ভবত আমার আব্বা আম্মা ছাড়া আমি ফার্স্ট যে মানুষটিকে পায়ে হাত দিয়ে সালাম করলাম তিনি শামসুর রহমান। তার সঙ্গে অনেক ঘটনা আছে। আমি কাজীর কাগজ নামে একটি পত্রিকা বের করতাম। সেই পত্রিকা একটি সংখ্যায় বের করেছিলাম। আসলে 99 সালের মার্চ মাসের 13 তারিখে সেই পত্রিকাটির মোড়ক উন্মোচন হয় বিশ্ব সাহিত্য কেন্দ্রে এবং সেটি উদ্বোধন করেন শামসুর রহমান। এবং সেদিন তিনি দুইবার বক্তৃতা দেন। একবার নির্ধারিত বক্তৃতা পরে অনুষ্ঠান শেষ হয়ে যাবার আগে আবার তিনি দাঁড়িয়ে বলেন, আমি আরো কিছু কথা বলতে চাই। তো দাঁড়িয়ে তিনি আমার সম্পাদনার বেশ প্রশংসা করেন এবং বলেন যে একটি পত্রিকা একজন মানুষের উপর এরকম ঘটনা খুব কম হয়েছে, সেটি শামসুর রহমানের উপর ছিল না, সেটি ছিল আনোয়ার আহমেদের উপর, এবং তিনি ভীষণ প্রশংসা করেছিলেন। তবে তার একটি অনেকে বদনাম করেন যে তিনি তার যে তরুণ অনুজ কবিরা আছেন সরাসরি তাদেরকে নিয়ে তেমন তিনি লেখেননি, তাদেরকে নিয়ে তেমন বলেননি কিছু। এই কথাটি তার অনুজ কবিরা অনেকেই অভিযুক্তি করেন, যেটি আল মাহমুদ করেছেন। আল মাহমুদ অনেককে নিয়ে লিখেছেন, বলেছেন, কিন্তু শামসুর রহমান এটি খুব করেননি। তো শামসুর রহমানের কবিতা আমি যখন আমার বোধ বুদ্ধি হয় একা একা আমি বইমেলায় যেতে শিখেছি, গিয়ে প্রথম আমি তার বই কিনি অস্ত্রে আমার বিশ্বাস নেই। কিন্তু এই বইটি কিনে আমি আসলে সত্যি খুব হতাশ হই। আমার যিনি গুরু ছিলেন, আপনারা হয়তো কেউ তাকে চেনেন না, কবি আমিনুল হক আনোয়ার, একজন নিভৃতচারী কবি, বিজি প্রেসে চাকরি করতেন, সারাদিন কবিতা লিখতেন, অফিসে বসে কবিতা লিখতেন, কবিতা ছাড়া আর কিছুই করতেন না। তার মৃত্যুর পরে তার পাণ্ডুলিপিগুলো হারিয়ে যায়। তার ছেলেরা তেমন মানুষ হয়নি, খুব দরিদ্র একজন মানুষ ছিলেন। তার 45টা পাণ্ডুলিপি ছিল, সব নষ্ট হয়ে গেছে। তো তিনি আমাকে সবসময় বলতেন, মিয়া আধুনিক কবিতা লেখো, শামসুর রহমানের কবিতা পড়ো। তো তার কথায় আমি শামসুর রহমানের কবিতা পড়তে উদ্বুদ্ধ হই এবং অস্ত্রে আমার বিশ্বাস নেই বইটি আমি গিয়ে কিনে আনি মেলা থেকে। কিন্তু সেই বইটি আমাকে ততটা মানে যত উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আমি বইটি পড়তে শুরু করেছিলাম ততটা আমি স্যাটিসফাই হতে পারিনি আর কি, সন্তুষ্ট হতে পারিনি। তখন আমাকে আমিনুল হক সাহেব বললেন, তুমি ওনার প্রথম বইগুলা পড়ো, অস্ত্রে আমার সরি প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, বন্দি শিবির থেকে, এই বইগুলো পড়ো। পরে আমি সেই বইগুলো জোগাড় করে পড়তে শুরু করি। তখন আমি বিস্মিত হয়েছি। আমার কাছে আসলে শামসুর রহমানের প্রথম এই দুটি বই অসাধারণ সৃষ্টি মনে হয়েছে। পরবর্তীকালে অনেক ভালো কবিতা তিনি লিখেছেন, আবার আমার কাছে মনে হয় অনেক খুব সাদামাটা কবিতা, যেগুলোকে আসলে আমরা খুব উত্তীর্ণ কবিতা বলবো না, সেই রকম কবিতা অনেক বেশি লিখেছেন, যেগুলো উত্তীর্ণ কবিতা আমি অন্তত বলতে পারছি না। আমার সঙ্গে আপনারা নিশ্চয়ই অনেকে দ্বিমত পোষণ করবেন। তো শামসুর রহমানের বড় গুণ যেটি,
যে কারণে তিনি গণমানুষের কবি হয়ে উঠেছেন। তিনি প্রতিটি রাজনৈতিক আন্দোলন, প্রতিটি সামাজিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন কবি হিসেবে। প্রতিটি আন্দোলনের উপর কবিতা লিখেছেন, প্রতিটি ঘটনার উপর কবিতা লিখেছেন, যে কারণে কখনোই তিনি বিচ্ছিন্ন হয়ে যাননি মানুষ থেকে। কবিরা যেমন নিভৃতচারী হয়, চুপচাপ থাকে, অভিমানী হয়, অভিমানী তিনি হয়তো ছিলেন, কিন্তু তিনি সকল কিছুর সঙ্গে ছিলেন, গণমানুষের সঙ্গে ছিলেন। এটি তার একটি বড় গুণ। আর তিনি সবসময় পয়ারে লিখেছেন, অক্ষরবৃত্ত ছন্দের সঙ্গে তিনি কোনো কম্প্রোমাইজ করেননি। আমি লক্ষ্য করে দেখেছি তিনি শব্দকে দরকার হলে পুনর্নির্মাণ করেছেন, কিন্তু মাত্রা ঠিক রেখেছেন। চারদিকে শব্দটিকে চারদিকে, চৌদিকে করেছেন। তারপরে চড়ুই ভাতিকে চড়ি ভাতি করেছেন মাত্রার কারণে। শব্দকে তিনি পুনর্নির্মাণ করেছেন, কিন্তু অক্ষরবৃত্তের যে ফর্ম, সেই ফর্মের সঙ্গে আপোষ করেননি। এটি তার একটি আহ আহ, অক্ষরবৃত্তের প্রতি তার একটি প্রেম আমি বলবো, এবং এটি একটি গুণও আমি বলবো। আহ, আমি আসলে খুব লম্বা আলোচনা শামসুর রহমানের কবিতা নিয়ে না করে, বরং আজকে যারা প্যানেল মেম্বার আছেন তাদের কাছ থেকে শুনি। আমি আপাতত এখানে থামছি, পরে আবার হয়তো কিছু যোগ করব। আমি প্রথমেই আসি আলোচনা করবার জন্য অনুরোধ করি কবি শাকিল রিয়াজকে। শাকিল রিয়াজ 90-এর দশকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন কবি। একটি পত্রিকার সাহিত্য পাতা সম্পাদনার দায়িত্বে ছিলেন। সেই সুবাদে কবির সঙ্গে তার অনেক যোগাযোগ হয়েছে। সেই সব ঘটনা, এবং আহ, আমরা জানি যে এক সময় শামসুর রহমান আল মাহমুদ যে বিভাজন তৈরি হয়েছে, সেই বিভাজন দূর করার জন্য যেসব উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই সবের সঙ্গেও শাকিল রিয়াজের কিছু সম্পৃক্ততা আছে। সেই সব নিয়ে আমরা কিছু শুনতে পারি। কবি শাকিল রিয়াজ। ধন্যবাদ জহির এবং অন্যান্য যারা উপস্থিত আছেন। আজকের আয়োজন কবি শামসুর রহমানকে নিয়ে। আমাদের সবারই অনেক স্মৃতি তার সঙ্গে, যেটা জহির বললেন। জনকণ্ঠে যখন ছিলাম, বিশেষ পাতাগুলো দায়িত্ব যখন ছিলাম, আমার উপর দায়িত্ব ছিল লেখালেখি সংগ্রহ করা। কবি শামসুর রহমান আমাদের নিয়মিত লিখতেন। আমি যেতাম তার লেখা আনতে তার বাসায়। আমার বাসা মহৎপুরে ছিল, উনি কল্যাণপুরে থাকতেন। তো এই লেখালেখির বাইরেও আমাদের মধ্যে এক ধরনের ব্যক্তিগত সম্পর্ক ছিল। বিশেষ করে রহমান ভাই জানতেন যে আমার সঙ্গে কবি ফজল শাহাবুদ্দিন এবং আল মাহমুদের ভালো যোগাযোগ ছিল। আমার মাধ্যমে তিনি খবরাখবর নিতেন, ফজল কেমন আছে, আল মাহমুদ কেমন আছে, বা তারা এখন কি করছে। আমিও ফজল ভাই আল মাহমুদের সঙ্গে যখন বসতাম, আড্ডা দিতাম, শামসুর রহমানের কথা জিজ্ঞেস করতো তারা। আসলে আড্ডার বিষয়ে তাদের মধ্যে যেটা হতো, বিশেষ করে আল মাহমুদ, ফজল শাহাবুদ্দিন দের সঙ্গে শামসুর রহমানই ঘুরে ফিরে আসতেন। তাকে আসলে অবহেলা করা বা তাকে উপেক্ষা করা কিছুতেই সম্ভব ছিল না, এমনকি তার শত্রুরাও সেটা করতে পারবেন না। তার কবিতা নিয়ে আলোচনা, তার জীবনযাপন নিয়ে আলোচনা, এগুলো আমরা সবসময় করেছি, লেখালেখি করেছি। রহমান ভাইয়ের বাসায় যখন যেতাম, উনি খুব ধীর স্থির মানুষ। খুবই নম্র গলায় জিজ্ঞেস করতেন কে কোথায় আছে, কেমন আছে। একবার কথাও বলিয়ে দিয়েছিলাম দুজনের মধ্যে, ফজল ভাই এবং রহমান ভাইয়ের মধ্যে। তো একটা পর্যায়ে তাদের ভিতর বরফ গলে গিয়েছিল। আহ, এবং এবং আমি এবং আরো অনেকেই কাজ করেছিলেন ইন্ডিভিজুয়ালি। সেটা একটা বড় বিষয়। রহমান ভাইয়ের বাসায় যখনই যেতাম, আহ, বসতাম, কথা বলতাম, কবিতা নিতাম, এবং আমার সামনে বসে আহ, তিনি কবিতা লিখে দিয়েছেন আমাকে বসিয়ে রেখে। জনকণ্ঠে যে ধরনের কবিতা তিনি লিখেছেন, বেশিরভাগই দেখা যেত যে তাড়াহুড়া ছিল, আহ, বা বিভিন্ন উৎসব আয়োজন উপলক্ষে কবিতা লিখতে হতো। তো ফোন দিয়ে চলে আসতাম, বসে থাকতাম, তিনি কবিতা লিখতেন। হয়তো রাতেই প্রেসে দিব, বিকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত বসে থাকতাম, এসে সঙ্গে সঙ্গে আমরা প্রেসে দিয়েছি। এমনও হয়েছে যে প্রেসে আমরা কবিতা দিয়েছি, কিন্তু সেই কবিতাটা ছাপা হয়ে গেছে পত্রিকা, কারণ আমরা কবিতাটা পড়ার সুযোগ পাইনি, দেখার সুযোগ পাইনি। কম্পোজিট দিয়ে সঙ্গে সঙ্গে এটা প্লেট করে ছাপা হয়ে গেছে। তারপরে দেখা গেল যে কবিতার ভিতর কিছু কিছু শব্দ আছে যেটা আমাদের পত্রিকার সঙ্গে যায় না, পুরো পত্রিকাই বন্ধ করে দিতে হয়েছে, আবার নতুন করে ছাপতে হয়েছে, এমন ঘটনা ঘটেছে। রহমান ভাই অনেক কবিতা লিখেছেন, যেটা জহির বলেছেন যে কিছু কিছু কবিতা হয়তো আমরা বা এটা শামসুর রহমান লিখেছেন বলে আমাদের মনে নাও হতে পারে। একজন কবি যিনি প্রচুর লিখেন, সব কবিতাই যে ভালো হতে হবে তা না। বেশ কিছু কবিতা বেঁচে থাকলেই তিনি মহান কবি। আর শামসুর রহমান তো আহ, বহু কবিতা লিখেছেন যেগুলো আমাদের মুখস্থ, যেগুলো আমাদের নানান সংগ্রামে, আন্দোলনে আমরা
পেয়েছি, দেখেছি এখন পর্যন্ত যেগুলো আহ আমাদের চেতনাকে জাগ্রত করে রাখছে। আমরা সৌভাগ্যবান যে বাঙালি জাতি শামসুর রাহমানের মতো একজন কবি পেয়েছেন এবং বাংলা ভাষায় একমাত্র নাগরিক কবি আমরা যদি বলি একমাত্র নাগরিক কবি। অনেকে লিখেছেন নগর নিয়ে কবিতা, কিন্তু একমাত্র শামসুর রহমানই যিনি নগরে বাস করতেন, নগরের জীবনযাপন উপলব্ধি করতেন এবং নগরে নগরকে তার কবিতায় তুলে এনেছেন। আরো সংকীর্ণ করে বলা যায় তিনি ঢাকার কবি। তার কবিতা আমরা ঢাকাকে দেখি, ঢাকার জীবনযাপন, ঢাকার মানুষ দেখি। এই মুহূর্তে করোনা আক্রান্ত ঢাকা, শামসুর রহমান যদি বেঁচে থাকতেন পৃথিবীর সবচেয়ে ভালো কবিতাটা তিনি এখন লিখতে পারতেন, সবচেয়ে বিখ্যাত কবিতাটা তিনি করোনায় লিখতে পারতেন। কারণ এই করোনার ভিতর মানুষ আটকা পড়ে যে জীবনযাপন, মানুষের যে হতাশা, উৎকণ্ঠা, যে অ্যাগনি, এই অ্যাগনিটাকে তিনি ছাড়া কেউ ধরতে পারতেন না। আমরা এই সময় তাকে খুব মিস করছি। জহির। অনেক ধন্যবাদ শাকিল রিয়াজ। একমাত্র নাগরিক কবি শামসুর রহমান এইটা আমি মানছি না, কারণ শহীদ কাদরিও নাগরিক কবি এবং বেশ অতিমাত্রায় নাগরিক কবি। অনেক ধন্যবাদ শাকিল রিয়াজ। আমরা এবার আলোচনার জন্য আহ্বান জানাবো কবি দিলারা হাফিজকে। কবি দিলারা হাফিজ। ধন্যবাদ কাজী জহির, কবি এবং এই আয়োজনের উপস্থাপক। গত অনুষ্ঠানে আমরা রফিক আজাদকে নিয়ে আলোচনা করেছি, এইবার কবি শামসুর রহমান। তো আমাদের এই আলোচনা যেহেতু অনেকেই শুনছে, তো আমার কাছে যেটা মনে হলো যে আমরা একটু প্রথম দিকের পরিচিতিটা যদি কবি সম্পর্কে দিয়ে নেই, এটা বোধহয় ভালো হয়। কারণ আমাদের আলোচনাগুলো কিন্তু খন্ড খন্ড, আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতার কথাই আমরা বলছি, বা তার কবিতা ধরে ওরকম আলোচনাও করছি না। তো সেই জন্য আমি যেটা শুরু করতে চাই এইভাবে, যে শামসুর রহমান জন্মেছিলেন কখন? 1929-এ এবং চলে গেলেন 2006-এ। মোট 76 বছর তিনি বেঁচে ছিলেন। এবং আমরা যদি দশকওয়ারি তাকে ভাগ করি, তাহলে আমরা তাকে বলি 50-এর দশকের কবি এবং বাংলা কবিতায়, বাংলা সাহিত্যের অন্যতম প্রধান একজন কবি, যিনি দুই বাংলায় সমানভাবে শ্রেষ্ঠত্বের দাবি করেন এবং জনপ্রিয়তারও শীর্ষে ছিলেন। তো তিনি যে আধুনিক কবি এবং বাংলাদেশের প্রধান কবি হিসেবে আমরা কেন ধরেছি, তার কিন্তু কিছু কারণ আছে। আমি একটু বলে নেই যে আমি যে গবেষণাটি করেছিলাম সেটি কিন্তু বাংলা কবিতার উপরে, বাংলাদেশের কবিতায় ব্যক্তি ও সমাজ, এবং সেখানে সময়কালটা ছিল 47 থেকে 71। তো 47 থেকে 71-এ যখন আমরা বাংলাদেশের সাহিত্যটাকে আলাদা করে নিয়ে আসি, তখন কিন্তু আমাদের শুরু করতে হয় আবুল হোসেনকে দিয়ে। এবং 40-এর দশকের আবুল হোসেন, আহসান হাবিব, সিকান্দার আবু জাফর, আলী হাসান বা আব্দুল গনি হাজারি, তাদেরকে কিন্তু আমরা বাদ দিতে পারি না। তাদের পটভূমিতে যারা, এদের অধিকাংশই শুরু করেছিলেন তাদের সাহিত্য যাত্রাটা, কাব্যযাত্রাটা শুরু হয়েছিল কলকাতা কেন্দ্রিক পত্রপত্রিকা কেন্দ্র করে। তো যখন নতুন বাংলাদেশে এরা চলে আসলেন পাকিস্তানে, তো তখন কিন্তু দুটি ধারা হলো, একটা তমদ্দনিক মজলিসের ধারা আর একটা হলো প্রগতিশীল ধারা। তো প্রগতিশীল ধারায় আমরা আবুল হোসেন থেকে শুরু করে আমাদের আহসান হাবিব, তারপরে আব্দুল গনি হাজারি, এদেরকে, সিকান্দার আবু জাফর, এদেরকে আমরা পাই। তারপরে কিন্তু আমরা শামসুর রহমানকে অন্যভাবে দেখি। তার কারণ হলো যে 50-এর দশকে যে উনি অন্যতম প্রধান হয়ে উঠলেন, তার পিছনে তার সময় এবং ইতিহাস তাকে কিন্তু অনেক বেশি সহযোগিতা করেছে এবং তার নিজস্ব একটি কাব্য ভাষা তিনি নির্মাণ করেছিলেন। এবং ওই সময়ে 52 ভাষা আন্দোলন কেন্দ্রিক যে বিক্ষোভ বেদনাগুলো ছিল, সেই বেদনা আমরা বিভিন্ন কবিতায় বিভিন্নভাবে পাই বটে, কিন্তু সকলেরই কিন্তু লক্ষ্য ছিল সমাজ মনস্কতা, এবং সেই সমাজ মনস্কতার চিত্রটাই কিন্তু 50-এর দশকে উঠে আছে। এবং আমরা লক্ষ্য করি যে একজন কবির কবিতার বইয়ের নাম, প্রথমেই যে বইটি বের করলেন, প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, বন্দি শিবির থেকে, এক একটা নাম কিন্তু আমাদের সেই সময়ে প্রত্যেককে, কবিদেরকে আকর্ষণ করত। এবং তার ওই ভাষা ভঙ্গি,
তার নির্মাণ শৈলী সমস্ত কিছু মিলিয়ে তিনি ইতিহাসের মানে স্তম্ভ হয়ে ওঠেন। তো এই মানুষটি তার কাব্য নিয়ে আপনি যেটা বলেছেন কাজী জহির, যে তার বিরল অতিপ্রজ বিষয় নিয়ে অনেকেরই ধারণা, এবং শেষের দিকে তার কবিতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, এবং এই কবিতাগুলো কবিতা হচ্ছে কিনা এরকম অনেক ধরনের কথা হয়েছে। আসলে শিল্পের ক্ষেত্রে সময়টা একটি বড় জিনিস, যে সময়ই বলে দেবে যে কে কখন উঠে আসবে, যেটা আমরা জীবনানন্দ দাশের ক্ষেত্রেও দেখেছি। তো শামসুর রহমান চলে যাওয়ার পর খুব নিভৃত ভাবে তার জন্মদিনটা পালন হয়, ঠিক সেইভাবে কিন্তু কোনো বড় অনুষ্ঠানও আমরা করি না, এবং আমাদের বাংলাদেশের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো সেইভাবে কিন্তু কবিদেরকে স্মরণও করে না। এটা খুব দুঃখের কারণ, কারণ বাংলা সাহিত্যের সবচেয়ে সমৃদ্ধ শাখা কিন্তু কবিতা, আমরা ভুলে যাই না, কিন্তু সেই শাখায় কবিদের কিন্তু সেই রকম মূল্যায়ন হয় না। তো আমার ব্যক্তিগত কথাটা আমি বলতে চাই। তার আগে আর একটু বলে নেই যে আমার এই অভিসন্ধর ভিত্তিতে আমি 47 থেকে 71 পর্যন্ত যাদের গ্রন্থ প্রকাশিত হয়েছে এরকম 29 জন কবিকে নিয়ে কাজ করেছিলাম, এবং সেই সময় কিন্তু আসাদ চৌধুরী বা রফিক আজাদের গ্রন্থ প্রকাশিত হয়নি। সেই কারণে নির্মলেন্দ্র গুণের একটি বই বেরিয়েছিল, প্রেমাংশু রক্তচায়। তো এই জন্য নির্মল পর্যন্ত এসছে, বাকিরা আসে নাই। এবং এই 29 জনের অধিকাংশের ক্ষেত্রে কিন্তু আমি ব্যক্তিগতভাবে তাদের সাক্ষাৎকার নিয়েছিলাম, এবং তাদের সমাজ পটভূমিকায় দেখেছি একমাত্র শামসুর রহমান এবং শহীদ কাদরী ছাড়া এরা একটি কৃষিজীবী সমাজ থেকে উঠে এসেছে, এবং সেই কৃষিজীবী সমাজ থেকে উঠে এসে তারা কাব্য চর্চা শুরু করেছে, নগর জীবনে আত্মস্থ করেছে, এবং যে কারণে আমরা রফিক আজাদকে বলতে শুনি যে বহিরঙ্গে নাগরিক, অন্তরঙ্গে অতৃপ্ত কৃষক, কারণ এরা অনেকেই কৃষক রয়ে গেছে, এবং এই শিল্পী সমাজটা কিন্তু সেই সমাজ। তো এই সমাজের সঙ্গে আমার দুবার দুটি বড় অনুষ্ঠানে দেখা হচ্ছে। একটি হচ্ছে 80-র দশকে আমাদের ওই খসরু এটা দায়িত্বে ছিল, আমাদের একটি প্রমোদতরীতে বেশ কবি দম্পতিদের নিয়ে যাওয়া হয়েছিল মেঘনায় ভ্রমণের জন্য। সেখানে জোহরা ভাবি সহ চমৎকার কিছু সময় কাটিয়েছি আমরা। সেলিনা হোসেন ছিলেন, আনোয়ারা সৈয়দ হক, এবং এই যে কিছুদিন আগে চলে গেলেন কালিদাস কর্মকার, ওরাও কিন্তু মিলিতভাবে ছিল। সে একটা চমৎকার দিন গেছে। আর পরবর্তী সময় 90-এর দশকে, 89-90-এর দিকে না, এটি বোধ হয় 97-98-এর দিকে, সংক্ষেপ করলে ভালো হয়। হ্যাঁ, ওই রফিক আজাদ বিরিশিতে যখন কাজ করতেন তখন শামসুর রহমানকে নিয়ে যাওয়ার দায়িত্ব দিয়েছিলেন আমাকে, প্রধান অতিথি হিসেবে সেই অনুষ্ঠানে তিনি ছিলেন। এবং জোহরা ভাবি, তাদের একমাত্র এক কন্যা, পত্রী নয়না, ওকে নিয়ে আমরা 3 জনকে নিয়ে আমি সেখানে গেছিলাম। সেখানে 2-3টি রাত চমৎকার আড্ডা দিয়ে আমরা কাটিয়েছি রহমান ভাইয়ের সঙ্গে, এবং চমৎকার কিছু স্মৃতি, যে স্মৃতি আসলে বহন করে যেতে হয় আমৃত্যু। অনেক ধন্যবাদ কবি দিলারা হাফিজ। 50-এর দশকে যখন শামসুর রহমান 50-এর কবি, আল মাহমুদ, ফজল শাহাবুদ্দিন, শহীদ কাদরী বয়সে একটু ছোট আসলে, তারপরেও তখন তিনি কিশোর ছিলেন, তারপরে তাকে 50-এর কবি বলা হয়, ধরা হয়। কিন্তু তারা আসলে কিন্তু 50-এর দশকে অত স্টার হয়ে ওঠেননি। তখন বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর, হাসান হাফিজুর রহমান, তারপর আলাউদ্দিন আলাজাদরা অনেক বেশি প্রমিনেন্ট ছিলেন। এখন এই গ্রুপটা আল মাহমুদ, শহীদ কাদরী, ফজল শাহাবুদ্দিন, শামসুর রহমান, এরা 4 জনের একটা গ্রুপ ছিল, এবং তারা চেষ্টা করছিলেন তাদের দলনেতা শামসুর রহমানকে প্রধান কবি বানাতে। তারা কিন্তু তখন এটা মোটামুটি একটা পরিকল্পনা করেই শামসুর রহমানকে প্রধান কবি বানাবেন এরকম একটা ঘটনা ঘটানোর চেষ্টা করছিলেন। সময় এবং ইতিহাস তাকে ভীষণ ভাবে সাপোর্ট করেছে তার এই কবি হয়ে ওঠার পেছনে। আমরা কিছু মন্তব্য একটু দর্শকরা করেছেন, সেগুলো একটু পড়ার চেষ্টা করি। বোরহানুদ্দিন বলেছেন, আপনাদের সবাই আমার সম্মানিত, কিন্তু মাস্ক না ব্যবহার করতে দেখে খুব দুঃখ প্রকাশ করেছেন তিনি। আসলে বোরহানুদ্দিন ভাই, আমরা সবাই কিন্তু এক রুমে বসে নেই, আমরা পৃথিবীর নানান প্রান্তে নানান জায়গায় যার যার ঘরে একাই আছি, কাজে আমাদের মাস্ক পরতে হয়নি। এমি সুলতানা বলেছেন খুব সুন্দর কবিতা আবৃত্তি যেটা হলো। সুহিদা সুলতানা দেখছেন, আখম সিরাজুল ইসলাম একজন শিক্ষাবিদ, তিনি বলছেন দারুণ আয়োজন, আগ্রহে মেতে ওঠে মন, অনেক ধন্যবাদ আপনাকে। এছাড়া আরো অনেকেই দেখছেন। মুজিবুর রহমান মুনির বলছেন সবাইকে খুব সুন্দর লাগছে লাইভে আপনাদেরকে দেখতে পেয়ে এবং বক্তব্য শুনতে পেরে,
নিজেকে ধন্য মনে করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আরো অনেকেই দেখছেন, ভবিষ্যতে আরো মন্তব্য আসলে আমি পড়ে শোনাবার চেষ্টা করব। এই পর্যায়ে আমরা আবার আলোচনায় ফিরে আসি। আমি আলোচনা করার জন্য এবার অনুরোধ করছি ইকবাল হাসানকে, কবি ইকবাল হাসান। ধন্যবাদ কাজী জহির। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, আচ্ছা। শামসুর রহমান আমাদের জাতীয় কবি, বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি। যতদিন জীবিত ছিলেন তিনি আমাদের প্রধান কবি হিসেবেই তিনি জীবিত ছিলেন এবং বিবেচিত হয়ে আসছিলেন। শামসুর রহমানের ৭৬ বছর বয়সে শামসুর রহমানের চলে যাওয়া আমাদের সাহিত্যের জন্য একটা বিরাট ক্ষতির ব্যাপার। আর আরেকটি কথা হচ্ছে যে শামসুর রহমান যে প্রধান কবি এবং আমি যে তাকে বললাম বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি, তার একটি কারণ বোধহয় এই যে মানুষের জীবনের সঙ্গে সম্পৃক্ত এমন কোনো বিষয় নেই যা শামসুর রহমান স্পর্শ করেননি। এই দিক থেকে বিবেচনা করলে আমি তার যদি শ্রেষ্ঠত্বের কথা বিবেচনা করি, তার কবিতার শিল্প গুণের কথা বলি, তার কবিতার নাগরিক বোধ, তার কবিতার দেশপ্রেম, তার কবিতায় মানবীর যে প্রেম, আমি এগুলো যদি বিচার করি প্রতিটি ক্ষেত্রে শামসুর রহমানের অসামান্য অবদান রয়েছে এবং প্রতিটি বিষয় নিয়ে তিনি কবিতা লিখেছেন। কোনো বিষয় তিনি এড়িয়ে যাননি। আমরা এই কারণে আমার বিবেচনায় তিনি আমাদের নিকোলাস গিয়েন, তাকে আমি মনে করি পাবলো নেরুদার মতো একজন কবি, একজন মহৎ কবি, যিনি মানুষের কথাও তার কবিতায় বলেছেন। তিনি যে শুধুমাত্র নিসর্গ, যদিও তার প্রথম দিকের কবিতা অনেকটাই জীবনানন্দের সমর্পিত ছিল, অনেকে আমার সঙ্গে জানি না আপনারা এগ্রি করবেন কিনা, তার প্রথম দিকের কবিতার মধ্যে জীবনানন্দ দাশের প্রচ্ছন্ন প্রভাব ছিল, আরো বিদেশি বেশ কিছু কবিরও প্রভাব ছিল, কিন্তু সেগুলো পরে তিনি তার সেই প্রভাব কাটিয়ে শামসুর রহমান নিজের অবয়ব তৈরি করতে সক্ষম হয়েছিলেন একটা বিশেষ কাব্য ভাষা তৈরি করার মাধ্যমে। আরেকটি ব্যাপার হচ্ছে তার সময় যে 4-5 জন অসম্ভব মেধা নিয়ে বাংলা সাহিত্যে যাদের আগমন ঘটেছিল, শামসুর রহমান, শহীদ কাদরী, আল মাহমুদ, ফজল শাহাবুদ্দিন, সৈয়দ শামসুল হক, এদের প্রত্যেকেরই কিন্তু নিজস্ব কাব্য অবয়ব আছে, নিজস্ব কাব্য ভাষা আছে, যে কারণে আমরা তাদের নাম না দেখেও তাদের কবিতার ভাষা গুণে এবং ভাষা শৈলীর কারণে নিসর্গ চিত্র নির্মাণ, এই চিত্রকল্প এবং অন্যান্য অনুষঙ্গগুলোর কারণে তাদেরকে শনাক্ত করতে পারি। তাদের নাম না দেখেও আমরা বুঝতে পারি এই কবিতাটি শামসুর রহমানের, এই কবিতাটি আল মাহমুদের, এই কবিতাটি শহীদ কাদরীর। এখানেই হচ্ছে একজন কবির শ্রেষ্ঠত্ব। আরেকটি ব্যাপার হচ্ছে শামসুর রহমান অসম্ভব একজন দেশপ্রেমিক কবি। আমরা দেখুন তার যে একজন বলেছেন যে তিনি একমাত্র নাগরিক কবি, এই কথাটি সর্বাংশে সত্য নয়। শামসুর রহমানের পায়েও কিন্তু মফস্বলের কাদা লেগে আছে। যেমন তার একটি কবিতা আছে, দুঃখ কবিতা, আমাদের বারান্দায় ঘরের চৌকাঠে কড়ি কাঠে আর খাটে দুঃখ তার লেখে নাম, ছাদের কার্নিশ আর খড়খড়ে ফ্রেমের বার্নিশ আর মেঝের ধুলোয় দুঃখ তার রাখে চক্ষুরি এবং বুড়োয় তুলি বাঁশি বাজা আমাদের এই নাচে। আমরা এই কবিতাটির মধ্যে দিয়ে আমাদের গ্রাম বাংলা চিত্রকে দেখতে পাই। আর শামসুর রহমানের অসংখ্য কবিতা আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে, স্বাধীনতা যুদ্ধের উপরে। যেমন একটি কবিতার কথা আমার খুব মনে পড়ে, কখন নিঝুম পথে হঠাৎ লুটিয়ে পড়ে কেউ গুলির আঘাতে, মনে হয় ওরা গুলিবিদ্ধ করে স্বাধীনতাকে, দিন দুপুরে জিপে একজন তরুণকে কানামাছি করে নিয়ে যায় ওরা ভূমিতে, কবিতাটি। এবং পাশাপাশি আমরা তার রাজনৈতিক সচেতনতার প্রতীক হিসেবে অসংখ্য কবিতা তিনি লিখেছেন, যেটা আমরা পাই। যেমন আসাদের শার্ট, ভাই তার বোন তার ভাইয়ের যে শার্টের বোতাম লাগিয়ে দিয়েছে, আসাদের সেই শার্টটি একটি অসাধারণ কবিতা। শামসুর রহমানের একটি অসম্ভব উল্লেখযোগ্য কবিতা হচ্ছে সফেদ পাঞ্জাবি।
মাওলানা আপনারা জানেন ভাসানীকে নিয়ে লিখেছেন। মাওলানা ভাসানীকে নিয়ে লেখা এই কবিতাটি সাবেত পাঞ্জাবি, এই কবিতাটি তাকে যথেষ্ট আহ, সম্মানের একটা বিশেষ স্তরে নিয়ে গিয়েছিল। এর একটি কারণ আছে, কারণটি রাজনৈতিক। আপনারা সবাই জানেন যে শামসুর রহমান আসলে আমরা যে প্রো সোভিয়েত একটা সমাজতান্ত্রিক আন্দোলন বাংলাদেশে গড়ে উঠেছিল, একটা এলিট ক্লাস যারা সমাজতন্ত্র কে সমর্থন করতো, সেই শামসুর রহমান সেই সমাজতান্ত্রিক মানে সোশ্যালিস্টিক এলিট ক্লাসের সহযাত্রী ছিলেন বলে অনেকে মনে করেন। কিন্তু তার মধ্যেও যে তিনি মাওলানা ভাসানীকে নিয়ে সাবেত পাঞ্জাবি লিখেছেন, এটা কিন্তু একটা বিস্ময়ের ব্যাপার। আপনারা লক্ষ্য করে থাকবেন শামসুর রহমানের এই কবিতাটি জাতীয় সাহিত্য প্রকাশনী মফিদুল হক যে বইটি বের করেছেন, ওই বইটির মধ্যে কিন্তু নেই। অথচ এটি কিন্তু শামসুর রহমানের শ্রেষ্ঠ কবিতাগুলোর একটি। এটা আমি একটি ঘটনার কথা বললাম। শামসুর রহমানের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘকালের। 1968 সালে উনি দৈনিক বাংলা ভবনে উনি আমার নামটি পরিবর্তন করে দিয়েছিলেন। আমার ইকবাল হাসান এই নামটি আমার ছিল না। এই নামের সঙ্গে আরো ডাকনাম জড়িত ছিল। হাসান ছিল না, হাসানের জায়গায় হোসেন ছিল। তিনি বললেন যে এই নাম দিয়ে তোর কবিতা হবে না, আগের নামটা ঠিক করো। তারপর উনি আমাকে ইকবাল হাসান এই নামটি ধরিয়ে দিয়েছিলেন। আমি কৃতজ্ঞ এবং আমি শ্রদ্ধার সঙ্গে আজকের এই ঘটনাটি স্মরণ করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ইকবাল ভাই। শামসুর রহমান, আপনি আসাদের শার্ট, সফেদ পাঞ্জাবি এইসব ঘটনাগুলো উল্লেখ করলেন। এইসব বিষয় নিয়ে তিনি লিখেছেন। তিনি নূর হোসেনকে নিয়েও বেশ কয়েকটি কবিতা লিখেছেন। হ্যাঁ, লিখেছেন। গণ আন্দোলনের উপর বেশ কিছু কবিতা লিখেছেন। এমন কোনো আমাদের পরিবেশ আন্দোলন বলেন, এমন কোনো বিষয় নেই যে যেখানেই সমাজে যেখানেই কোনো অসঙ্গতি দেখেছেন সেই বিষয় নিয়েই তিনি একটি কবিতা লিখেছেন। যেহেতু তিনি অনবরত কবিতা লিখতেন, তিনি বলতেন একদিন কবিতা লিখতে না পারলে সেকেন্ড ডেতে তার অস্থির লাগতো যে গতকাল আমি একটি কবিতাও লিখতে পারি। হ্যাঁ, তিনি সারাক্ষণ লিখতেন বলে এটি একটা কারণ হতে পারে যে সারাক্ষণ লিখছেন, তো বিষয় তো তাকে খুঁজতেই হতো, যে কোনো বিষয় নিয়েই তিনি লিখতে পারতেন। আর তিনি আমি তার অনেকগুলো জহির, আমি তার অনেকগুলো ইন্টারভিউ নিয়েছি। সেটা আমার সাংবাদিকতার দায়িত্ব, আমি ওটা উল্লেখ করতে চাই না আজকে। সেসব ওইসব ক্ষেত্রে ওই সাক্ষাৎকার নেওয়ার নিতে আমি তো তার বাড়িতে যেতাম। 1968 থেকে আমি তার বাড়িতে নিয়মিত যাতায়াত করি এবং যতবার বাংলাদেশে গিয়েছি প্রতিবারই তার সঙ্গে দেখা করেছি। যাই হোক, আমি বিদেশি বিষয়েও তার সাক্ষাৎকার নিয়েছি এবং সেগুলো বাংলাদেশের পত্রিকার জন্যই। শামসুর রহমান কিন্তু অসাধারণ একজন ভালো মানুষ, একজন ভদ্র মানুষ। নিঃসন্দেহে তিনি কাউকে কিন্তু তুমি করে বলতে জানতেন। সবাইকে আপনি করে বলতেন। আমি তাকে বহুবার রিকোয়েস্ট করেছি, রহমান ভাই আপনি আমাকে অ্যাটলিস্ট তুমি করে বলেন। তো এটা উনি হাসতেন। সেই হাসিটার মধ্যে একটা জানি হাসি, বয়স কোনো ব্যাপার ছিল না, তিনি হ্যাঁ। সবাইকে সম্মান করে কথা বলতেন। আরেকটা জিনিস কথা আমার মনে পড়ে গেল, তিনি কখনো চা এক কাপ চা বলতেন না, এক পেয়ালা চা। এক পেয়ালা চা বলতেন, দ্যাটস ট্রু। হ্যাঁ, এরকম কিছু মজার বিষয় আছে। আমরা এবার একটি কবিতা শুনি কবি শামসুর রহমানের। কবিতা পড়ার জন্য আমি অনুরোধ করছি ফারুক আজমকে। ফারুক আজম ভাই। আপনাদের সবাইকে শুভেচ্ছা। খুব ভালো লাগছে এই আলোকিত আলোচনা। আজকে বাইরে এত চমৎকার দিন যে একটা গানের কোলে মাথা ঘুরছে, ভাবছি আপনাদের সাথে শেয়ার করি। অবশ্য গান গাইবো না, গান গাইলে তো সবাইকে ইয়ে বন্ধ করে দিতে হবে। গানটি হচ্ছে মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজ কে রবে গো, খোলো 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 দুয়ার খোলো। কিন্তু দুয়ার খুললেও বাইরে যাওয়া যাচ্ছে না। ইকবাল ভাই কেমন আছেন? শামসুর রহমানের সাথে আমার বেশ কয়েকবার দেখা হয়েছিল নিউ ইয়র্কে, নিউ জার্সিতে। উনি একবার এলেন চোখের চিকিৎসা করতে, আপনাদের হয়তো মনে আছে। উনি ওনার দৃষ্টি হারাচ্ছিলেন গ্লকোমা থেকে, খুবই উদ্বিগ্ন ছিলেন। সেই অনুষ্ঠানটা আমি পরিচালনা করেছিলাম, আমরা একটা ফান্ড রেজিং করেছিলাম এবং সেখানে ছিলেন প্রফেসর কবির চৌধুরী, সৈয়দ শামসুল হক, আরো অনেকেই। এছাড়া তাকে ব্যক্তিগতভাবে দেখা হয়েছিল কয়েকবার, তার উপস্থিতিতে আমার কবিতাও পড়া হয়েছিল বেশ কয়েকবার। শামসুর রহমান তো অত্যন্ত সুদর্শন ছিলেন, আপনারা জানেনই। সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা ভালো উক্তিও আছে যে উনার প্রতিভা আছে, সবই আছে, তার উপর আবার সুদর্শনও। এটা কিন্তু ঠিক না। আচ্ছা, যাই হোক, আমি মধুবন্তীর
পদাঙ্ক অনুসারে একটু পেছনে বাদ্যযন্ত্র সহকারে একটা কবিতা পড়ি। এই কবিতাটা আমি ওনার উপস্থিতিতে পড়েছিলাম। সায়োনারা। দূর ওসাকায় সন্ধ্যাবেলায় প্ল্যাটফর্মের আনাচে কানাচে তাড়ায় কেউ বলে এলো এতদিন পরে, কেউ বা ব্যাকুল সায়োনারা সায়োনারা। তোমাকে সেখানে দেখব ভাবিনি, দেখেই শিরায় জাগলো বিপুল সাড়া। প্রথম দেখার নিমেষেই হাওয়া বলে কানে কানে সায়োনারা সায়োনারা। ট্যাক্সিতে রাতে তুমি আর আমি, নেচে উঠেছিল তোমার চোখের তারা। ওসাকা রাতের দৃশ্যাবলিতে লেখা ছিল বুঝি সায়োনারা সায়োনারা। সুন্দরীতম দৈব দয়ায় এসেছিলে কাছে, হৃদয় আত্মহারা। চোখের পলকে সময় ফুরায় রটে চরাচরে সায়োনারা সায়োনারা। ওসাকা সেই শহর মরুতে, বস্তুতে তুমি মরুদ্যানের চারা। আমার তামাটে সত্তা তোমার ছায়ায় শুনেছে সায়োনারা সায়োনারা। আমরা দুজনে করেছি ভ্রমণ, তুমি হিরোশিমা তুমি কিয়োতো নারা। পায়ের তলায় হলদে পাতারা করে ফিসফিস সায়োনারা সায়োনারা। মন্দিরে দেখি বুদ্ধ মূর্তি, শিল্পিত হাতে বইছে পুণ্যধারা। তোমার হাতে হাত রাখতেই পাখি গেয়ে ওঠে সায়োনারা সায়োনারা। কথায় কথায় বলেছিলে তুমি, কখনো দুপাতা মিশিমা পড়েনি যারা, তারা জানবে না জাপানি নারীকে। তোমার দু চোখে করি পাঠ সায়োনারা সায়োনারা। শেষ রাত্রির কেটেছে আলাপে, শরীর তোমার যেন স্বপ্নের পাড়া। লিফটে নামার কালে মনে পড়ে বলেছিলে তুমি সায়োনারা সায়োনারা। তোমার স্বদেশে প্রবাসী ছিলাম, ছিলাম উদাস কিছুটা ছন্দ ছাড়া। হৃদয় আমার পরবাস আজ, প্রাণে বাজে শুধু সায়োনারা সায়োনারা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ফারুক ভাই। একজন মুজিবুর রহমান মুনির একটি লম্বা মন্তব্য করেছেন। তার অভিযোগ হচ্ছে আগেকার কবিরা আত্মা, ধর্ম, স্রষ্টা, প্রকৃতি এইসব নিয়ে কবিতা লিখতেন, আর এখনকার কবিরা আর্থিক, পার্থিব এবং দলীয় বিষয় নিয়ে বেশি ব্যস্ত। এই নিয়ে তার একটি অভিযোগ। পরবর্তীতে যারা আলোচনা করবেন এই নিয়ে যদি দু এক লাইন বলেন তাহলে খুব ভালো হয়। দিলারা ভাবি বলছিলেন যে শামসুর রহমানের পরিচয়টা একটু দেবার জন্য, তিনি কিছুটা দিয়েছেন। আমি আরেকটু বলি, শামসুর রহমানের পৈতৃক নিবাস ছিল নরসিংদীর রায়পুরায়, রায়পুরা উপজেলার পাড়াতলি গ্রামে, কিন্তু তিনি জন্মগ্রহণ করেছেন ঢাকায়। ঢাকাতেই তিনি বেড়ে উঠেছেন, যে কারণে তার কবিতায় শাকিল রিয়াজ যেটি বললেন যে ঢাকার কবি, ঢাকার বিষয় আসলে সবচেয়ে বেশি এসছে, মানে মূলত 95%-এরও বেশি তিনি ঢাকার বিষয়ে তার কবিতায় এসেছে। যে কবিতাটির কথা ইকবাল ভাই বললেন সেখানে গ্রাম কিছুটা এসছে বটে, কিন্তু একেবারে গ্রামের গহনে যায়নি সেই কবিতা। তা তা হোক, একজন কবি সকল বিষয় লিখতে হবে এমন কোনো কথা নেই। নাগরিক 30-এর দশকের কবিরা যে রবীন্দ্রনাথ থেকে বের করে এনে বাংলা কবিতাকে একটি নতুন প্ল্যাটফর্মে দাঁড় করিয়েছেন, সেই ধারাতেই 40-50-এর 60-এর এবং এখনকার কবিরাও লিখছেন। কিন্তু 50-এর দশকে এসেই সেই ধারাটি গণমানুষের কাছে যায়, মানুষের কাছে পপুলার হয়ে ওঠে। এর আগে কিন্তু 30-এর কবিরা ভেঙেছেন, তৈরি করেছেন, শিক্ষিত মানুষরা সেই কবিতাগুলো পড়তো, কিন্তু গণমানুষের কাছে যায়নি। গণমানুষের কাছে 50-এর কবিরাই নিয়ে গেছেন, এবং এর জন্য শামসুর রহমানের অবদান সবচেয়ে বেশি, এতে কোনো সন্দেহ নেই। আমরা এবার আবার আলোচনায় ফিরে আসি। এ পর্যায়ে আমি
সাংবাদিক কবি আনিস আহমেদকে অনুরোধ করব কবি ও কবিতা শামসুর রহমান এই বিষয়ে কথা বলার জন্য। আসলে শামসুর রহমান সম্পর্কে, আচ্ছা আমারটা বোধহয় আনমিউট করা না, হবে না। ঠিক আছে শুনছি। আচ্ছা, আসলে শামসুর রহমান সম্পর্কে অনেক আলোচনাই হলো, এবং আমি আপনার ওই কথার সূত্র ধরেই শুরু করি যে 30-এর কবিরা লিখেছেন বটে, এবং আধুনিক অর্থেই তা আমরা ব্যবহার করি। সাহিত্যে আধুনিক সাহিত্য বলে একটি অভিধা আছে। আমি ব্যক্তিগতভাবে এর সঙ্গে দ্বিমত প্রকাশ করি, এই কারণে যে আধুনিক শব্দটা হচ্ছে অনেকটা আপেক্ষিক শব্দ। আমি বরঞ্চ শামসুর রহমানকে, যেটা একটু আগেও আলোচনা হচ্ছিল, এবং কেন তিনি জনপ্রিয়, এর কারণ তিনি সমসাময়িক কবি। তার সময়টাকে তিনি এমন ভাবে ধারণ করেছেন, স্বপ্নের কথাও যখন তিনি বলেন তখন তিনি তার সময়ের মধ্যে থাকেন, বাস্তবতার কথাও যখন তিনি বলেন তখনও তিনি তার সময়ের মধ্যেই থাকেন। তো এইরকম সময় কথা আমরা শামসুর রহমানের কবিতায় যা দেখি, এবং অর্থ শতকের কাব্য চর্চায় তা জীর্ণ হয়ে যায় না কখনোই। বরঞ্চ আমরা যেমন 69-এর গণ আন্দোলনের কথা জানি, যেমন আমরা 52-র ভাষা আন্দোলনের কথা তিনি লিখেছেন অবশ্য পরে কবিতাটি, তেমনি 90-এর স্বৈরাচার বিরোধী আরেক আন্দোলনেরও তিনি একজন সমসাময়িক সাক্ষী। তো এই সমসাময়িকতা তার কবিতাকে দিয়েছে এক ধরনের চলিষ্ণুতা, এবং এই সমসাময়িকতা তার কবিতাকে দিয়েছে গতি, দিয়েছে আমার মতে ইতিহাস বোধ। এখানে কথা হচ্ছিল আসাদের শার্ট নিয়ে, তেমনি ভাবে তোমাকে পাওয়া জন্য হে স্বাধীনতা, এবং এটা খুবই একটা জনপ্রিয় কবিতা। এবং পরবর্তীতে আমরা লক্ষ্য করি উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ। তো এই ধরনের দেশজ অনুভূতিতে সিক্ত কবিতায় খুঁজে পাই আমাদের নিকট ইতিহাসের একটি মুহূর্ত। কাজী জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু কিংবা অমিয় চক্রবর্তী এবং তাদের সমসাময়িক কবিদের হাত ধরেই, যদিও বা তার যাত্রা শুরু, মানে আমি ওই অর্থে বলছি না যে একেবারে হাত ধরে আক্ষরিক অর্থে, কিন্তু এক আশ্চর্য ক্ষিপ্রতার সঙ্গে তিনি তাদেরকে অতিক্রম করে নিজস্ব পথে এগিয়েছেন। এক ধরনের স্বাতন্ত্র, এবং এই স্বাতন্ত্র্যের সঙ্গে তার একটা সাজাত্য বোধ কাজ করেছে তার কবিতায়। তো বুদ্ধদেব বসু নাগরিকতা এবং জীবনানন্দ দাশের প্রকৃতি প্রেম এক অনবদ্য সংশ্লেষণ দেখি শামসুর রহমানের কবিতায়। এখানে শামসুর রহমানকে প্রধানত আমরা নাগরিক কবি হিসেবে দেখি, এ বিষয়ে কোনো সংশয় নেই, কিন্তু গ্রামীণ কবি হিসেবে না দেখলেও তার মধ্যে কিন্তু প্রকৃতির কথাটা আছে। সেই প্রকৃতি মাঝে মাঝে নগরকেও ছাপিয়ে গেছে। তো কাজেই সেদিক দিয়ে আমরা বলবো, এবং কথাটা সত্যি, যেমন হুমায়ুন আজাদ বলেছিলেন তাকে নিঃসঙ্গ শেরপা, মানে অন্যদের সবাইকে তিনি ছাড়িয়ে গেছেন, বরঞ্চ এই কাব্যের পর্বতারোহীদের তিনি সামনের দিকে এগিয়ে গেছেন। এবং ইংরেজ কবি টি.এস. এলিয়ট এবং ফরাসি কবি বোডলেয়ারেরও প্রভাব আছে তার মধ্যে। আসলে শামসুর রহমানের মধ্যে একটা ক্যাটালিস্ট ভূমিকা, যেটা কবির একটা বড় কথা, যেটা যেটা এলিয়ট বলেছেন যে কবি আসলে এক ধরনের ক্যাটালিস্টের ভূমিকা পালন করে। তো এইভাবে ক্যাটালিস্ট মানে হচ্ছে গিয়ে তিনি সবকিছুই দেখছেন, সবকিছুই বলছেন, কিন্তু আবার যেন তিনি খানিকটা পৃথক হয়ে উঠছেন। এটা তার শব্দশৈলীতে, এটা তার উপমা উৎপ্রেক্ষায়, এটা তার চিত্রকল্পের ব্যবহারে আমরা সেই আধুনিকতা অবশ্যই লক্ষ্য করি। আরেকটা ব্যাপার হচ্ছে যে বিস্ময়কর হলেও সত্যি যে বাংলাদেশ রাষ্ট্রের যে নির্মিতি প্রক্রিয়া এবং কবি শামসুর রহমানের কাব্য প্রতিভার বিকাশ, এই দুটো কিন্তু সমান্তরালে চলেছে। এই যে সামান্তরিক রেখা ধরে এগিয়ে চলেছে, সময়ের হাত ধরাধরি করে, সেটা কিন্তু শামসুর রহমানকে ভীষণভাবে প্রভাবিত করেছে বলে আমি মনে করি। বাঙালির ভাষা ও সংস্কৃতি সংগ্রাম, সাহিত্য শাসনের দাবি, স্বাধিকারের আন্দোলন, রক্তঝরা মুক্তিযুদ্ধ, এই সবকিছুই শামসুর রহমানের মধ্যে আছে। কিন্তু তার মানে এ নয় যে শামসুর রহমানের কবিতার, হ্যাঁ কবিতার কাঁচামাল তিনি রাজনৈতিক অভিঘাত থেকে খুঁজে পেয়েছেন, কিন্তু তার কবিতার মধ্যে প্রেম আছে, প্রকৃতি আছে, নাগরিক জীবনের টানাপোড়েনও আছে। কবি শামসুর রহমান কিন্তু বিপ্লবী কবি নন, তাকে বিদ্রোহীও বলা যাবে না, কিন্তু বিদ্রোহ এবং বিপ্লবের উপাদানগুলোকে তিনি কবিতার নির্মাণে যে কৌশলের সঙ্গে ব্যবহার করেছেন,
সেটা লক্ষ্যযোগ্য। এবং 30-এর কবিদের থেকে তিনি যে ভিন্ন এদিকে এগিয়েছেন সেটা কিন্তু কেবল সময়ের কারণে নয়, এই কারণেও যে শামসুর রহমান এক ভিন্ন অভিজ্ঞতা ও অভিঘাতের মধ্যে দিয়ে গেছেন। নিজ কালের এই যে প্রতিনিধিত্ব করেছেন শামসুর রহমান, নিপুণ কারিগরের মতো নির্মাণ করেছেন ঘটনা পরম্পরা, সেই জন্য কিন্তু আবার শামসুর রহমান বৃত্তাবদ্ধ হয়ে পড়েন না আসলে যথার্থই কোনো কবি। কারণ শামসুর রহমান যেমন কালের কবি, তেমনি আমরা বলবো যে তিনি কালোত্তীর্ণ কবি। একজন অত্যন্ত শক্তিশালী কবি ছিলেন বলেই শামসুর রহমান সমসাময়িক বিষয়ে লেখা তার কবিতায় এমন কিছু চিরন্তন পংক্তিমালা রচনা করেছেন যা তাকে কালোত্তীর্ণ করেছে। 69-এ যেমন দেখুন, আইয়ুব বিরোধী গণ আন্দোলনের এক তরুণ শহীদ আসাদ তার রক্ত ভেজা শার্ট নিয়ে ঢাকার রাস্তায় যে মিছিল হয়েছিল, শামসুর রহমান যখন সেই ঘটনাকে তার সংক্ষিপ্ত কবিতা আসাদের সাথে বর্ণনা করেন, তখন লক্ষ্য করবেন যে তার উপমা উপেক্ষা, তার চিত্রকল্পের সামগ্রিক প্রয়োগে সেই ঘটনা কিন্তু বিশেষ থেকে একটি নির্বিশেষ ঘটনায় পরিণত হয়। আসাদের শার্ট যখন প্রাণের পতাকার সমতুল্য হয়ে উঠতে থাকে চৈতন্যের মোর্চায়, আমি তার কবিতা থেকেই কোট করে বলছি, তখন শার্টের বোতামগুলো হয় নক্ষত্রের মতোই আলোকিত এক দিক নির্দেশক। এবং এই নক্ষত্রের তিনি আবার ভাষার ব্যাপারে এসছেন, সেটাও আমি পরে বলছি। তো এই যে রূপকল্প 69-এর গণ আন্দোলনের বাস্তবতাকে অতিক্রম করে নিয়ে গেছে, যে কোনো সময়ের যে কোনো গণমুখী সংগ্রামকে উজ্জীবিত করতে পারে। সেই কথাই আবার আসছি যে বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালায় তিনি বলছেন পাখি সব করে রব, কিংবা মদন মোহন তর্কালঙ্কারের এমন বিশিষ্ট উল্লেখ তার কবিতায় বৈশ্বিকতাকে কিন্তু ম্লান করেনি। কারণ যখন তিনি বর্ণমালাকে অক্ষি গোলকের মধ্যে তুমি আঁখি তারা এটা যখন বলেন, হ্যাঁ অবশ্যই এই লাইনের মধ্যে আছে, কি বলে তাকে, পুনরাবৃত্তি আছে, কিন্তু যেমনটি জহির বলছিলেন একটু আগে যে ছন্দ রক্ষা করার জন্য তিনি অনেক সময় শব্দ পরিবর্তন করেছেন, সেটা কবিতার ভাষায় আমরা যেটাকে পোয়েটিক লাইসেন্স বলতে পারি। তাই অক্ষি গোলকের মধ্যে তুমি আঁখি তারা ডাবল কথা এসছে, কিন্তু চমৎকার ভাবে এসছে। তখন যে কোনো ভাষাভাষী নিজ ভাষার প্রতি অকৃত্রিম ভালোবাসার কথা আমরা পাই। আজকে তো আমরা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে, মাদার্স ল্যাঙ্গুয়েজ ডে বলছি, তো সেটা তো অন্য ভাষার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। তো 1952 রক্তিম পুষ্পাঞ্জলির উল্লেখ সত্ত্বেও কাঠবিড়ালির মতো আদুরে অবয়বে স্বপ্নে আসা বর্ণমালা থেকে যায় তার ভাষাতীত প্রেমে। সেই তুলনায় বরঞ্চ আমি বলবো যে তার স্বাধীনতা তুমি কবিতাটা অনেক বেশি দেশজ। রবীন্দ্র নজরুলের স্পষ্ট উল্লেখের পাশাপাশি কালবৈশাখী দিগন্তের কথা আছে, পিতার কোমল জায়নামাজের উদার ভূমি, বয়সী বটের ঝিলিমিলি পাতা, অনেকটাই কিন্তু একেবারেই দেশজ চিত্রকল্প সেখানে ফুটে উঠেছে। যেমন উঠেছে অনেকখানি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাতে অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে আছে, সেটা স্পষ্টতই সাকিনা বিবির কপাল ভাঙার কথা আছে, হরিদাসীর চিঠির সিঁদুর মোছার বেদনা বিধুর কথাটা আছে। কিন্তু স্বাধীনতা ধারণাটি যে বৈশ্বিক, সে কথা খুব সূক্ষ্মভাবে কবি উল্লেখ করেন যখন বলেন এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। তখন কিন্তু স্বাধীনতা ব্যক্তিক কোনো অনুভূতি নয়, তখন স্বাধীনতা একটি রূপক ব্যাপার হয়ে যায়, তখন স্বাধীনতা একটি বিমূর্ত বিষয় হয়ে যায়। এবং তিনি বলেন এই বাংলায় তোমাকে আসতে হবে। আমি শেষ করবো আরেকটা কবিতা দিয়ে, সেটা হলো তার আত্মজৈবনিক একটা কবিতা আছে দুঃসময়ের মুখোমুখি, যেখানে আমরা দুটি শামসুর রহমানকে দেখি, বাচ্চু তুমি বাচ্চু তুই, উল্লেখযোগ্য একটি কবিতা। এবং এই ব্যক্তিক উচ্চারণগুলো এক ধরনের নৈর্ব্যক্তিক আবেদন পেয়েছে। ওই কবিতায় কবি যেন নিজেকেই দাঁড় করান নিজের বিপরীতে, যেন আয়নার সামনে দাঁড়িয়ে তিনি কথা বলছেন। বাচ্চু তখন হয়ে ওঠে শামসুর রহমানের অন্য এক সত্তা, তার ডাকনাম বাচ্চু ছিল অবশ্যই, ওঠে শামসুর রহমানের অন্য এক সত্তা। কখনো তিনি ঈর্ষান্বিত বাচ্চুর সেই স্বাধীনতা, এবং অতএব তির্যক ভাবে দেখেন শামসুর রহমানের বৃত্তাবদ্ধ জীবন, আবার কখনো তিনি তিরস্কার করেন বাচ্চুকে, তার নিজের ডাকনাম কিভাবে। আমি এক্ষুনি শেষ করছি। কাজেই
সেটা সম্ভব হয়েছে শামসুর রহমানের মতো কবির পক্ষেই। হারানো শৈশবের জন্য তার আক্ষেপটি উচ্চারিত নয়, কিন্তু নীরব এক ধরনের আক্ষেপ যে রয়েছে সেটি কবিতার অন্তঃস্রোতকে দিয়েছে আশ্চর্য এক গতি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আনিস ভাই। আমরা যখন অসাম্প্রদায়িক চেতনার কথা বলি, আমার ধারণা আমরা সবসময় যে ভুলটি করি সেটি হচ্ছে ধর্মহীনতাই হচ্ছে অসাম্প্রদায়িকতা। আসলে তা নয়। একজন নাস্তিকও সাম্প্রদায়িক হতে পারে যদি তিনি অন্য ধর্মকে আঘাত করেন। হ্যাঁ, কিন্তু এখানে আমি অসাম্প্রদায়িকতা না, আমি আপনাকে ধর্মহীনতার কথা আপনার বলিনি। সঙ্গে বলছি না, আমি জেনারেল কথা বলছি। হ্যাঁ, অসাম্প্রদায়িকতা চেতনার মূল ভিত্তি হচ্ছে অহিংসা। অন্য কাউকে আঘাত করা যাবে না, অন্য কোনো সম্প্রদায়কে আঘাত করা একদম যাবে না। একদম। তো সেইটা আমাদের কবিদের বিশেষ করে বিবেচনায় রাখতে হবে যে আমি ধর্মকে গালাগালি করে অসাম্প্রদায়িক হয়ে গেলাম এবং বড় হয়ে গেলাম, এটা আসলে আবার একজন ধার্মিক যিনি ধর্ম পালন করেন তিনি যে নাস্তিককে গালি দেন তিনিও অসাম্প্রদায়িক হতে পারবেন। আবার হ্যাঁ, একজন ধার্মিক যিনি হিন্দু ধর্ম পালন করেন, খুব রিলিজিয়াসলি পালন করেন, মুসলিম ধর্ম পালন করেন কিংবা ইহুদি ধর্ম পালন করেন, কিন্তু অন্য কোনো ধর্মের মানুষকে তিনি আঘাত করেন না, সবাইকে গ্রহণ করেন, তিনিও কিন্তু অসাম্প্রদায়িক। এই একদম। জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমরা এবার একটি কবিতা শুনবো, আবৃত্তি শুনবো মেহেদী হাসানের কাছ থেকে, শামসুর রহমানের কবিতা, এবং তারপরে আমরা রেজাউদ্দিন স্টালিনের আলোচনা শুনবো। মেহেদী ভাই, আপনি আনমিউট করে নেন, আমি করতে পারছি না। জি, ধন্যবাদ। দুঃসময়ের মুখোমুখি কবিতাটি একটু লম্বা কবিতা। আমি এই কবিতাটিও আমার ইয়েতে পছন্দে আছে। আমি শামসুর রহমানের অনেক কবিতা আছে, অসাধারণ কবিতা, আবৃত্তির জন্য চমৎকার কবিতা। আমি একটি প্রেমের কবিতা, যদি তুমি ফিরে না আসো, এই কবিতাটি আমি আবৃত্তি করতে চাইছি। এটিও একটু 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 দীর্ঘ কবিতা, তবু এটি আমি আবৃত্তি করতে চাইছি। তুমি আমাকে ভুলে যাবে আমি ভাবতেই পারি না। আমাকে মন থেকে মুছে ফেলে তুমি আছো এই সংসারে, হাঁটছো বারান্দায়, মুখ দেখছো আয়নায়, আঙুলে জড়াচ্ছ চুল, দেখছো তোমার সিঁথি দিয়ে বেরিয়ে গেছে অন্তহীন উদ্যানের পথ, দেখছো তোমার হাতের তালুতে ঝলমল করছে রূপালী শহর। আমাকে মন থেকে মুছে ফেলে তুমি অস্তিত্বের ভূভাগে ফোটাচ্ছ ফুল, আমি ভাবতেই পারি না। যখন ভাবি হঠাৎ কোনো একদিন তুমি আমাকে ভুলে যেতে পারো, যেমন ভুলে গেছো অনেকদিন আগে পড়া কোনো উপন্যাস, তখন ভয় কালো কামিজ পরে হাজির হয় আমার সামনে, পায়চারি করে ঘন ঘন মগজের মেঝেতে। তখন একটা বুনো ঘোড়া খুরের আঘাতে ক্ষত বিক্ষত করে আমাকে। আমার আর্তনাদ ঘুরপাক খেতে খেতে অবসন্ন হয়ে নিশ্চুপ এক সময়, যেমন ভ্রষ্ট পথিকের চিৎকার হারিয়ে যায় বিশাল মরুভূমিতে। বিদায় বেলার সাঁঝটাজ আমি মানি না। আমি চাই ফিরে এসো তুমি, স্মৃতি বিস্মৃতির প্রান্তর পেরিয়ে, শাড়ির ঢেউ তুলে অশ্লীল চিৎকার সব বর্বর বচসা স্তব্ধ করে দিয়ে ফিরে এসো তুমি, ফিরে এসো স্বপ্নের মতো চিলে কোঠায়, মিশে যাও আমার হৃদয় স্পন্দনে। কোথায় আমাদের সেই অনুচ্চারিত অঙ্গীকার? কোথায় সেই অঙ্গীকার যা রচিত হয়েছিল চোখের বিদ্যুতের বর্ণমালায়? আমরা কি সেই অঙ্গীকারে দিইনি এঁটে আমাদের চুম্বনের সিলমোহর? আমি ভাবতেই পারি না সেই পবিত্র দলিল ধুলোয় লুটিয়ে, দুপায়ে মাড়িয়ে, পেছনে একটা চোরাবালি রেখে তুমি চলে যাবে স্তব্ধতার গলায় দীর্ঘশ্বাস পুরে। আমার চোখ মধ্যদিনের পাখির মতো ডেকে বলছে তুমি এসো, আমার হাত কাতর ভায়োলিন হয়ে ডাকছে তুমি এসো, আমার ঠোঁট তৃষ্ণার্ত তটরেখার মতো ডাকছে তুমি এসো। যদি তুমি ফিরে না আসো, গীতবিতানের শব্দমালা মরুচারী পাখির মতো কর্কশ পাক সাটে মিলিয়ে যাবে শূন্যে।
আর্ট গ্যালারির প্রতিটি চিত্রের জায়গায় জুড়ে থাকবে হা হা শূন্যতা। ভাস্করের প্রতিটি মূর্তি পুনরায় হয়ে যাবে কেবলই পাথর। সবগুলো সেতার, সরোদ, গিটার, বেহালা স্তূপ স্তূপ কাষ্ঠখণ্ড হয়ে পড়ে থাকবে এক কোণে। যদি তুমি ফিরে না আসো, গরুর ওলান থেকে উধাও হয়ে যাবে দুধের ধারা। প্রত্যেকটি রাজহাঁসের পালক ঝরে যাবে, পদ্মায় একটি মেয়ে ইলিশও আর ছড়বে না ডিম। যদি তুমি ফিরে না আসো, ত্রাণ তহবিলে একটি কানাকড়িও জমা হবে না। বেবি ফুডের প্রত্যেকটি কৌটোয় গুঁড়ো দুধ নয়, কিলবিল করবে শুধু পোকামাকড়। যদি তুমি ফিরে না আসো, দেশের প্রত্যেক চিত্রকর বর্ণের অলৌকিক ব্যাকরণ ভুল মেরে বসে থাকবেন। প্রত্যেক কবির খাতায় কবিতার পংক্তির বদলে পড়ে থাকবে রাশি রাশি মরা মাছি। যদি তুমি ফিরে না আসো, এদেশের প্রতিটি বালিকা থুত্থুরে বুড়ি হয়ে যাবে এক পলকে। এদেশের প্রত্যেকটি যুবক খাবে মৃত্যুর মাত্রায় ঘুমের বড়ি কিংবা গলায় দেবে দড়ি। যদি তুমি ফিরে না আসো, ভোরের শীতার্ত হাওয়ায় কান্না পাওয়া চোখে নজরুল ইসলাম হন্তদন্ত হয়ে ফেরি করবেন হরবোলা সংবাদপত্র। যদি তুমি ফিরে না আসো, সুজলা বাংলাদেশের প্রতিটি জলাশয় যাবে শুকিয়ে, সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের প্রতিটি শস্য ক্ষেত্র পরিণত হবে মরুভূমির বালিয়াড়িতে। বাংলাদেশের প্রতিটি গাছ হয়ে যাবে পাথরের গাছ, প্রতিটি পাখি মাটির পাখি। অনেক ধন্যবাদ মেহেদী হাসান। এবার আলোচনা করবেন কবি রেজাউদ্দিন স্টালিন। ধন্যবাদ জহির। আমাদের আজকের যে আলোচনা সেটা খুবই সমৃদ্ধ, বিশেষ করে আনিস ভাই যে আলোচনাটি করলেন, আমার মনে হলো যে আনিস ভাই মনে হয় তার উপরে একটা অভিসন্দর্ভ রচনা করতে পারেন। রাহমান ভাইকে তিনি এমন ভাবে পড়েছেন মনে হলো। আর জহির সঞ্চালনার ফাঁকে ফাঁকে শামসুর রহমানের কবিতার যে সমস্ত প্রতিপাদ্য, তার কবিতার যে সমস্ত মূল জায়গা, মেসেজ যেটা বলবো, সেগুলো সে বলবার চেষ্টা করেছে। আমাদের মাহবুব হাসান আজকে নেই, থাকলে আরো ভালো হতো। আজকে ইকবাল ভাই আছেন, ইকবাল হাসান, তার আলোচনা ভালো হয়েছে। আমাদের দিলারা আপা ভালো বলেছেন, এবং শাকিল রিয়াজ ভালো বলেছেন। আমাদের মেহেদী আজকে অসাধারণ পড়েছে, অন্যান্য দিনের চেয়ে তার কবিতার শামসুর রহমানের, আমার মনে হলো যে শামসুর রহমানের কবিতা আবৃত্তি মনে হয় মেহেদী খুব ভালো করেন, খুব চমৎকার পড়েছেন তিনি। আমাদের ছায়ানয়ের কবিতা পড়লেন ফারুক ভাই, তুমিও ভালো। আমরা খুব দুর্ভাগা জাতি জহির, যে আমরা আমাদের শ্রেষ্ঠ সন্তানদের সবসময় রাজনীতির নিরিখে বিচার করবার চেষ্টা করছি। শামসুর রহমান, আল মাহমুদ, রফিক আজাদ, শহীদ কাদরি, এদের সবাইকে, হাসান হাফিজুর রহমান, আমরা কিন্তু কাউকে ছাড়িনি। ইভেন রবীন্দ্রনাথ এবং নজরুলকেও। এবং রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পাওয়ার পরে ট্রেনে এসেছিলেন, তিনি অন্য বগি দিয়ে অন্যভাবে পালিয়ে গিয়েছিলেন, আমরা সেটা জানি। তিনি দেখা করেনি ট্রেন স্টেশনে যারা অভ্যর্থনা করতে এসেছিলেন। এবং নজরুলের আপনি জানেন যে তার সেই যে তিনি যে ভাষণ যেটা লিখেছেন, তিনি তার সেখানে তিনি বলেছেন যে আমি আমার কবি অকবি যাই বলো মোরে, মুখ বুঝে আজ শৈশব। মানে সহ্য করতে হয়েছে, শামসুর রহমানকেও কিন্তু করতে হয়েছে। আমি জানি যে শামসুর রহমানকে তার জীবদ্দশায় নানাভাবে হেনস্থা করা হচ্ছে, এবং তিনি যখনই কোনো সত্য উচ্চারণ করবার চেষ্টা করেছেন, তখনই নানাভাবে রাজনৈতিক বান তার দিকে নিক্ষেপ করা হচ্ছে। আমার সঙ্গে তার পরিচয় 1980 সালে যশোর সাহিত্য সম্মেলনের ভেতর দিয়ে, তখন তিনি সেখানে গিয়েছিলেন। এবং 1982 সালে আরেকটি সম্মেলনে আমরা তাকে নিই। হাসান হাফিজুর রহমান ওই সম্মেলনের খবর আসে, হাসান হাফিজুর রহমান মারা গেছেন। তখন শামসুর রহমানকে আমি অসম্ভব কাঁদতে দেখেছিলাম। শামসুর রহমানের অসম্ভব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন হাসান হাফিজুর রহমান, এবং শামসুর রহমানের উত্থানের পেছনে হাসান হাফিজুর রহমানের একটা ব্যাপক ভূমিকা ছিল, সেটা আমরা সবাই জানি। শামসুর রহমান সেই সৌভাগ্যবানদের একজন, যার বন্ধু ভাগ্য অসাধারণ। তরুণ থেকে শুরু করে তার সমকালীন সব লোকেরাই তাকে পৃষ্ঠপোষকতা দিয়েছে, এবং সেটি তার গুণের কারণে। তিনি খুব সদালাপি, মিষ্টভাষী, যেটা জহির বারবার বলেছেন, এবং সে তরুণদের সঙ্গে বন্ধুর মতো মিশতে। এবং আমরা জানি যে শামসুর রহমান সেই বিরল সৌভাগ্যবান একজন। রবীন্দ্রনাথের পরে সেই বাংলাদেশের এমন কোন কাগজ নেই যেখানে কোনো বিশেষ সংখ্যা বেরোলে প্রথমে শামসুর রহমানের কবিতা এই হেডলাইনে প্রকাশ করা হবে, যতদিন জীবিত এবং ছিলেন। বসে থাকলে অগ্রিম সম্মানই নিয়ে, শামসুর রহমানের কাছে অগ্রিম সম্মানই নিয়ে বসে থাকতো। রহমান বারেক কবিতা পেলে ওই সাপ্লিমেন্টটি, ওই সংখ্যাটি সুন্দর হবে এবং গ্রহণযোগ্য হবে মানুষের কাছে, মানে সেটা খুব সমৃদ্ধ হবে, মানুষের কাছে গ্রহণযোগ্য হবে।
এবং যেখানে কবিতা লিখে কবিতার বই বিক্রি হয় না, কবিতার সম্মানই পাওয়া আমাদের জন্য কঠিন, সেখানে শামসুর রহমান কবিতার সম্মানী দিয়ে যখন জনি বাংলা থেকে স্বৈরাচারী সরকার তার চাকরিটি সেখান থেকে খেয়ে ফেলেন, তখন শামসুর রহমান কবিতা লিখেই সম্মানী নিয়ে তিনি তার জীবিকা নির্বাহ করতেন। এটি কিন্তু একটা বড় চ্যালেঞ্জ ছিল তার জীবনে, এবং তিনি অনেক সময় সে কথাগুলো আমাকে বলতেন। আমরা শামসুর রহমানের সঙ্গে স্বৈরাচার আন্দোলনের সময় তার চাকরি চলে যাওয়ার পরে আমরা জাতীয় কবিতা পরিষদ থেকে একটি মিছিল বের করেছিলাম প্রতিবাদে, এবং আমরা দৈনিক বাংলার মোড় থেকে প্রেস ক্লাব পর্যন্ত এবং আমরা টিএসসি পর্যন্ত সেই মিছিল নিয়ে গিয়েছিলাম। রহমান ভাই সেটি অনুমোদন করেছিলেন এবং বলেছিলেন আপনারা আমার জন্য যা করলেন সেটা আমি খুব সহৃদয় সেজন্য কৃতজ্ঞ আপনাদের কাছে। আমরা জাতীয় কবিতা পরিষদ যখন গঠন করি, খন্দকার আশরাফ হোসেন, আমি, আনোয়ার আহমেদ এবং আমাদের সঙ্গে ফরিদ কবি মোহাম্মদ সাদিক ছিলেন, আমরা শামসুর রহমানের বাসায় গিয়েছিলাম যে আমরা জাতীয় কবিতা উৎসব করতে চাই, স্বৈরাচার বিরোধী, স্বৈরাচাররা এশিয়া কবিতা উৎসব করছে, আমরা জাতীয় উৎসব করবো। তিনি আমাদের বলেছেন আমি আপনাদের সঙ্গে আছি, এবং তিনি তার কালের ধুলোয় যে গ্রন্থটি তার মধ্যে তিনি সেটা লিখেছেন যে জাতীয় কবিতা পরিষদের উদ্যোক্তা ছিল খন্দকার আশরাফ হোসেন, রেজাউদ্দিন স্টালিন প্রমুখরা। এবং আমি রহমান ভাইয়ের সঙ্গে যখনই আমার কথা হচ্ছে, তিনি কবিতার বাইরে কোনো কথা জুমলে বলেন। তার সম্পর্কে অনেক কথা আছে যে তিনি কবিতা অনেক সহজ করে ফেলেছিলেন, অনেক বেশি কবিতা লিখেছেন বলে তার কবিতার নান্দনিক গুণ অনেক হারিয়ে গেছে, কিন্তু সবসময় সেটা সত্য নয়। শামসুর রহমানের যে কিছু অসাধারণ কবিতা আছে রাজনৈতিক কবিতার বাইরে, খুব নান্দনিক শিল্প উত্তীর্ণ কবিতা, তার মধ্যে একটি কবিতা হচ্ছে চাঁদ সদাগর। এত অসাধারণ কবিতা বাংলা ভাষায় আর দ্বিতীয়টি লিখিত হয়। একটি প্রেমের কবিতা আছে বেদেনির জন্য, 4 মাত্রার মাত্রাবৃত্তের কবিতা, একটি অসাধারণ কবিতা। তার আরেকটি কবিতা আছে ইলেকট্রার গান, এটা অসাধারণ কবিতা। নিহত জনক আগামে মেনন কবরে সাহিত্য। শামসুর রহমান মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত প্রত্যেকটি ছন্দে অসম্ভব দক্ষ ছিলেন, যেটা জহির বলেছেন যে কখনো টাল খায়নি তার কবিতা। তিনি তার অক্ষরবৃত্তের কবিতা কেউ ভুল ধরতে পারবেন, এবং সেজন্য যদি কখনো যে শব্দটি প্রয়োজন নেই তবুও তিনি স্যাক্রিফাইস করেছেন শুধু ছন্দের কারণে, সে শব্দ তিনি সেখানে বসিয়েছেন, সেটাও আমরা লক্ষ্য করেছি। শামসুর রহমান তার জীবনের শুরু থেকে তিনি প্রভাবিত হয়েছিলেন জীবনানন্দ দাশ দ্বারা। 1960 সালে যখন তার প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে বেরোয়, আমার তখন জন্ম হয়নি, আমার জন্ম 1962 সালে, শামসুর রহমানের বই তখন বেরিয়ে গেছে। সেই শামসুর রহমান তার কবিতার মধ্যে রূপলী স্নান যে কবিতা, সেটি কিন্তু একদম জীবনানন্দ দাশকে মানে আত্মীকরণ করেই সেই কবিতাটি লেখে, এবং সেই কবিতার মানে পড়লেই আপনারা বুঝতে পারবেন যে সন্ধ্যা নদীর আঁকা বাঁকা জলে মেঠো চাঁদ রেখে যায় কোনো গভীর পাঁচালি, দেখি চোখ ভরে বর্ণমালা ঝিঝির করাতে স্তব্ধ, বিগত রাত মনে করে উন্মন মনে হরিণের মতো দাঁতে ছিটি ঘাস, হাজার যুগের তারার উৎস ওই যে আকাশ। এসব পড়লে বোঝা যায় যে জীবনানন্দ দাশ তাকে কিভাবে আমূল্য খেয়ে ফেলেছিল, এবং শেষ জীবন পর্যন্ত তিনি জীবনানন্দ দাশ দ্বারা আকণ্ঠ নিমজ্জিত ছিলেন, এটি আমরা সবাই জানি। কিন্তু তার মধ্য থেকেও তার নিজস্ব স্বর বের করে এনেছিলেন তিনি এইভাবে যে তিনি একটা দীর্ঘ পয়ার একটা লাইন তিনি নিয়ে যেতেন, আবার সেটিকে ভেঙে এনে আবার আরেক লাইনে এনে তারপর শেষ করতেন। এই যে তার নিজস্ব একটি কণ্ঠস্বর তিনি তৈরি করতে পেরেছিলেন, সেটি কিন্তু অভাবনীয়, অসাধারণ। বাংলা ভাষায় যে কজন লোকের কবিতা পড়লে আমরা ধরতে পারি যেটি কার কবিতা, সেটি হচ্ছে তার মধ্যে একজন হচ্ছেন শামসুর রহমান, একজন রবীন্দ্রনাথ ঠাকুর, একজন কাজী নজরুল ইসলাম, একজন সুকান্ত ভট্টাচার্য, একজন শক্তি চট্টোপাধ্যায়, একজন শামসুর রহমান, একজন আল মাহমুদ, একজন রফিক আজাদ। এদের কিন্তু নিজস্ব স্বর আছে। আমি নিজের শক্তি নিয়েই বলছি এবং আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি, যেটি সত্য কথা। এবং শামসুর রহমান যেরকম নাগরিক কবি, গ্রাম বাংলা গ্রামের মানুষও তার নানা কবিতা অনেক আলোচনা করেছেন, আনিস ভাই তার মধ্যে এসছে। তবে তিনি প্রভাবিত হয়েছিলেন পাশ্চাত্যের অনেক কবিতার, ইউরোপের অনেক কবিতা। যেরকম তার স্বাধীনতা তুমি কবিতাটি আমরা দেখেছি যে রজার ম্যাকগাফের একটি কবিতা, তিনি এটা মনে হয় তার ছায়া অবলম্বনে তিনি স্বাধীনতা, তিনি শুধু বিষয়টা বাংলাদেশ, কিন্তু ওই কবিতার ছন্দ, ওই কবিতার গুণন, ওই কবিতার যে বক্তব্যের যে গতি, সেটি রজার ম্যাকগাফের কবিতার সঙ্গে খুব মিলে যায়। তিনি ফার্লিং গেতি দ্বারা খুব প্রভাবিত হয়েছিলেন, তিনি টি.এস. এলিয়ট দ্বারাও প্রভাবিত হয়েছিলেন। একটি নেতির স্বর তার কোন কোন কবিতার মধ্যে আমরা পাই, রুহুল ইসলামের মধ্যে তো আছেই, তার সমস্ত তার চাঁদ সদাগর কবিতার মধ্যে, তার ইলেকট্রার গানের মধ্যে, অনেক জায়গায়। কিন্তু বেসিক্যালি শামসুর রহমান যখন প্রেমের কবিতা লিখেছেন, তখন তিনি তার নিজস্ব স্বরে ফিরে এসেছেন। বুদ্ধদেব বসু প্রথম কবিতা পত্রিকায় যখন তাদের কবিতা ছাপে, তার কবিতা এবং আল মাহমুদের কবিতা, তখনও আমরা লক্ষ্য করি যে শামসুর রহমানের মধ্যে জীবনানন্দার ভর করে আছে। 30-এর কবিদেরকে অতিক্রম করে 50-এর কবিরা খুব বেশি দূর এগুতে পারেনি। শামসুর রহমান, আল মাহমুদ এবং রফিক আজাদ কিংবা শহীদ কাদিরা ছাড়া, হাসান হাফিজুর রহমানরা ছাড়া খুব বেশি কবি
জীবনানন্দ দাশকে ছেড়ে আসতে পারেননি। তার মধ্যেও আমার মনে হয় যে শামসুর রহমান সেই ব্যতিক্রমী কবি জীবনানন্দ দাশকে আত্মীকরণ করে নিজের স্বর বের করে নিয়ে আসতে পেরেছেন। এবং আপনারা লক্ষ্য করবেন যে শামসুর রহমান আমাদের, যেটা আনিস ভাই বললেন, যে আমাদের রাজনৈতিক ইতিহাসের সমস্ত অভিঘাতকে তিনি ধারণ করছেন। যখন এরশাদ বিরোধী আন্দোলনে তিনি লিখলেন উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, সেটা কিন্তু পত্রিকাটা ব্যানার হেড করা হলো, মনে আছে নিশ্চয়ই জহিরের? সেটা কিন্তু ব্যানার হেড এবং সবার মুখে মুখে সেই কবিতাটি চলে গেল। এবং যখন সফেদ পাঞ্জাবে লিখলেন সেই বন্যা এলাকা থেকে মানুষের মুখে মুখে চলে গেল। অর্থাৎ শামসুর রহমানের একটি ভালো কবিতা নিউজ হয়ে যেত। এই যে সৌভাগ্য শামসুর রহমান অর্জন করেছিলেন সেটা কিন্তু তিনি একদিনে করেননি। কবিতার প্রতি নিবেদিত প্রাণ, বাংলা কবিতার মানে আত্মস্থ করে তিনি তার সমস্ত কবিতার জগৎকে তিনি এমন ভাবে একীভূত করেছিলেন, বাংলা কবিতাকে তিনি এমন ভাবে গ্রহণ করেছিলেন তার নিজের সত্তার মধ্যে, যেটি আমরা দেখি তার নিজস্ব বৈশিষ্ট্য, যে বয়ারের মধ্যে দিয়ে তিনি বর্ণনা করেছেন। তার অনেক গদ্য কবিতা আছে কিন্তু কোথাও তিনি বয়ারকে ছেড়ে যেতে পারেননি। তার মাত্রাবৃত্তের কবিতাগুলো তিনি খুব সহজ সরল ভাবে তিনি লিখেছেন এবং তার সনেট গুলো মাতাল ঋত্বিকের মধ্যে আমরা লক্ষ্য করি তার সেই অভিনিবেশ গভীরভাবে প্রত্যক্ষ করা যায়। আমি দেখি যে শামসুর রহমান যখন রাজনৈতিক কবিতা লেখেন বুক তার বাংলাদেশের হৃদয়, এবং কোথাও আমাদের মনে হতে পারে যে শৈল্পিক জায়গায়, নান্দনিক জায়গায় হয়তো কোথাও কোনো খর্ব হয়েছে, কিন্তু তিনি প্রকৃত ঘটনা এবং সময়কে ধারণ করতে গিয়ে তিনি হয়তো সেটা করেছেন, কিন্তু আমরা ইতিহাস থেকে তাকে কখনো সরিয়ে ফেলতে পারবো না। কবিতার যে ইতিহাস সেটি আমাদের রাজনৈতিক ইতিহাস, আমাদের জীবন এবং সমাজ বাস্তবতার সঙ্গে যুক্ত হয়ে যায়। আমরা যখন যশোরে মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে আমরা একটা শহীদ মিনারে একটা বাণী লেখার চেষ্টা করলাম, তখন কারোর কবিতায় পেলাম না, আমরা তখন শামসুর রহমানের সেই কবিতাটি পেলাম যে তাদের বুকের উপরে সূর্যের চুমু ঝরে পড়ে নক্ষত্রের ছায়া, বাংলাদেশ গান গায় অক্ষয় সমিতির। অর্থাৎ শামসুর রহমানকে পাওয়া যায় সময়কে ধারণ করবার জন্য। এখনো সীমান্তে শামসুর রহমানের সেই কবিতাটি এখন উৎকীর্ণ করা আছে। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের রজত কবিতা অবিনাশী গান, স্বাধীনতা তুমি কাজী নজরুল ঢাকরা তুলের বাপি দোলানো, সৃষ্টি সুখের উল্লাসে কাপা মহান পুরুষ। আমরা এইভাবে আমরা শামসুর রহমানকে আমাদের রাজনৈতিক সামাজিক ইতিহাসের সঙ্গে যুক্ত হয়ে যেতে দেখি, এবং এর জন্যই শামসুর রহমান এত মহৎ, এত বড়। আমরা পাশাপাশি আল মাহমুদকে শামসুর রহমানের সঙ্গে অনেকে তুলনা করি, কিন্তু আল মাহমুদ কখনো শামসুর রহমানকে বলেননি যে তিনি তার চেয়ে বড় কিংবা ছোট। সবসময় আল মাহমুদ বলেছেন শামসুর রহমান একজন মহৎ কবি, একজন বড় কবি। আমরা দেখি জীবনানন্দ দাশ যেরকম শামসুর রহমানকে স্পর্শ করেছিলেন, আল মাহমুদকেও করেছিলেন। আল মাহমুদের একটা কবিতার মধ্যে আল মাহমুদ একবার সরাসরি ব্যবহার করলেন, সারা রাত কেটে যাব ছল ছল জলের বিরোধে। এটা আল মাহমুদ জীবনানন্দ দাশের একটি কবিতার সরাসরি লাইন তিনি ব্যবহার করেছেন। এইভাবে আমরা লক্ষ্য করি শামসুর রহমান, আল মাহমুদ, শহীদ কাদরী এবং হাসান হাফিজুর রহমানেরা জীবনানন্দ দাশকে আত্মীকরণ করে সেখান থেকে বেরিয়ে এসেছিলেন, এবং যে জন্য বাংলা কবিতা 30-এর একটা অনুবর্তন বলে আমরা মনে করি 50-এর কবিতা। তারপরেও আমরা তাদের উত্তরাধিকার বহন করি, আমরা তাদের ঐতিহ্য বহন করি, এবং শামসুর রহমানকে আমরা কখনো ভুলবো না। এই কারণে যে কবি তার জীবদ্দশাতে অনেক অনুকারক তৈরি করতে পারে সেই হচ্ছে বড় কবি, এবং শামসুর রহমান আমাদের কাছে এখনো আদরণীয়, সমাদরণীয়, এবং তার কবিতা আমরা পড়বো আমাদের প্রয়োজনে, আমাদের কবিতার শুধু ইতিহাস নয়, আমাদের রাজনৈতিক সামাজিক ইতিহাসের প্রয়োজনে, আমাদের অস্তিত্ব এবং স্বপ্ন বয়নের প্রয়োজনে আমরা শামসুর রহমানের কাছে বারবার ফিরে যাব, এবং আমরা অবশ্যই বলবো শামসুর রহমানের সেই কবিতাটি তোমাকে আসতেই হবে, যে স্বাধীনতা এই বাংলা। অনেক ধন্যবাদ কবি রেজাউদ্দিন স্টালিন। আমরা যারা দর্শক আছেন আজকে এখানে তাদের কাছ থেকে 1-2 মিনিট করে আমরা একটু মন্তব্য নেব। প্রথমে আমি অনুরোধ করছি কবি মৌ মধুবন্তী। মৌ, কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, এখন ঠিক আছে বোধহয়। সবাইকে শুভেচ্ছা। আজকের আলোচনা অনুষ্ঠানটি আয়োজন করবার জন্য কাজী জহিরুল ইসলামকে অনেক ধন্যবাদ। যারা বক্তব্য রেখেছেন তাদের প্রত্যেকের বক্তব্যের মধ্যে কবিকে এত নান্দনিকভাবে তুলে ধরা হয়েছে, এবং আগামী প্রজন্মের জন্য এই আলোচনাগুলো সত্যি খুবই প্রয়োজনীয়। কারণ শামসুর রহমানদেরকে যদি আমরা আলোচনা করি তাহলে তার পরবর্তী কবিদেরকে আরো প্রজ্ঞাময় করে আলোচনা করবার সুযোগ তৈরি হবে, এবং আলোচনা করবার যে একটা নান্দনিক দিক আছে, সে ভাষা আছে, সেটাও শিখবার খুব প্রয়োজন আছে। শুধু আমরা অনেক সময় দেখি যে আমরা সবাই বলি কিন্তু শুনি খুব কম, কিন্তু আজকে এই শোনার জায়গাটা থেকে অনেক কিছু বুঝতে পেরেছি। বিশেষ করে আমার
ডক্টর দিলারা হাফিজ আপা যেভাবে অবতারণা করেছেন আলোচনার অনুষ্ঠানটা, ব্যক্তি পর্যায়ে থেকে তিনি কিন্তু কবির আলোচনার পটভূমিতে নিয়ে গেছেন, সেটা খুবই আমি বলবো যে উপযুক্ত একটা দিক হয়েছে। তারপর আনিস ভাইকে তো মনে হচ্ছিল যে তিনি জাস্ট একটা অসাম কথা বলে গেছেন, যে তার এত প্রস্তুতি ছিল, ভাষার এত বৈচিত্র্যতা ছিল, যেটা যে কোনো শ্রোতা যে শুনতে জানে না সেও মনোযোগ দিয়ে শুনবে। আর আবৃত্তির ক্ষেত্রে বরাবরই এখানে মেহেদী হাসান খুব ভালো আবৃত্তি করে। আমি একটা জিনিস শুধু এখানে বলতে চাই, যে কবিতাটি প্রথমে আবৃত্তি করেছিল মেহেদী হাসান, সেই কবিতাটিকে সবার কাছে আবৃত্তির জগতে খুব বেশি পরিচিত করেছিলেন কবি আসাদ চৌধুরী। উনার কণ্ঠে এই কবিতা বহুবার আবৃত হয়েছে এবং উনি এত সুন্দর আবৃত্তি করেছেন যে এই কবিতা কেউ কখনো আর ভুলবার কথা না। কোনো ক্রমে হয়তো কাজী জহির সেটা শুনতে পাওনি। অনেক ধন্যবাদ আমাকে বলতে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ মধুবন্তী। এবার আমি অনুরোধ করছি আমাদের কবি মাহবুব সালেকে। কবি মাহবুব সালে। ধন্যবাদ জহির ভাই, অত্যন্ত সমৃদ্ধ আলোচনা। আমি যথেষ্ট উপকৃত হয়েছি। কবি শামসুর রহমানের সঙ্গে ব্যক্তিগত স্মৃতি কয়েকটি আছে, একটি স্মৃতি শুধু আমি উল্লেখ করছি। 1999 সালের কথা। কবিকে হরকতুল জিহাদ যখন হত্যার চেষ্টা করেছিল 1998-তে জানুয়ারি মাসে, আমরা সকলেই জানি। তারপরের বছর তখন ওই চাকরি সূত্রে আমি বাংলাদেশের যে ফরেন সার্ভিস একাডেমি সেখানে পোস্টেড ছিলাম। আমাদের সকলের শ্রদ্ধেয় কূটনীতিক মহিউদ্দিন আহমেদ মুক্তিযোদ্ধা, উনি প্রিন্সিপাল হিসাবে জয়েন করবেন। তো আমি সহকারী সচিব হিসাবে সেখানে পদায়িত। তো স্যার প্রথমেই আমাকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা, আমরা কালচারাল আইকন বাংলাদেশের কাদেরকে ডাকি এই ট্রেনিং যে হয় অফিসারদের 6 মাস ব্যাপী সেখানে। তো দু একজনের কথা আমি বললাম। তো বলি যে আমরা লেট আস ইনভাইট পোয়েট শামসুর রহমান। তো স্যারের সঙ্গে কথাবার্তা বলে কবির বাড়িতে আমন্ত্রণ পত্র নিয়ে গেলাম, কথাবার্তা হলো, অনুষ্ঠান হলো। এবং তার কিছুদিন পরে আরেকটি অনুষ্ঠানে কথা বলার সময় কবি শামসুর রহমান আমাকে একটি ভুল ধরিয়ে দিলেন। বললেন যে আপনি বাংলা ভালোই বলেন, পরবর্তীতে, এই শব্দটা আমি বলে ফেলেছিলাম আমার কথার মধ্যে। বললেন যে শব্দটা পরবর্তীতে নয়, পরবর্তীকালে বা পরবর্তী সময়ে। এই ভুলটা যেন আর কখনো না হয়। আর দুঃস্বপ্নে একদিন কবিতাটি, আমি চাকরি সূত্রে যখন কলকাতায় পোস্টেড ছিলাম অনেক বছর আগে, প্রায় 2 দশক আগে, ওখানে কবিতাটি বেশ জনপ্রিয় এবং কবিতাটি প্রায় নিয়মিত আবৃত্তি করতেন আমাদের সকলেরই পরিচিত কবি সুবোধ সরকার। আর শামসুর রহমানের সম্পর্কে আমরা সকলেই জানি, যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের জ্ঞাতার্থে, বিশেষ করে তরুণদের বলছি যে উনি ইংরেজিতে পড়াশোনা করেছিলেন। যদিও শেষ পর্যন্ত ইংরেজি অনার্স পরীক্ষা দেননি। পগোজ হাই স্কুলে পড়েছেন, ঢাকা কলেজে পড়েছেন, বাকরখানি খেতে খুব পছন্দ করতেন। শেষ পর্যন্ত পরীক্ষা না দিয়ে অনার্স পাস কোর্সে চলে গেলেন এবং পরবর্তী সময়ে পাস কোর্স কমপ্লিট করে আবার মাস্টার্সও করলেন। দৈনিক বাংলার চাকরিটি, স্ট্যালিন ভাই প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং, আমার যতটুকু মনে পড়ে প্রচন্ড নিয়ন্ত্রণের কারণে শামসুর রহমান অফিসিয়ালি পদত্যাগ করেছিলেন। ওনাকে হ্যাঁ হ্যাঁ, মানে অফিসিয়ালি, সেই জন্যই বলছি আমি, মানে ওনার সই করা পদত্যাগ পত্র উনি জমা দিয়েছিলেন। মানে উনি যেদিন পদত্যাগ করেন ওই দিন আমরা অফিসে গেছিলাম ওনার কাছে। রাইট। উনি বলছেন যে আমাকে বাধ্য করা হলো। বাধ্য করা হয়েছে, কিন্তু ডকুমেন্টেড হচ্ছে যে কবি পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন এবং ওই পদত্যাগ পত্র আছে, আমার মনে আছে সম্ভবত আমার যদি ভুল না হয় 1987 সাল। ধন্যবাদ সকলকে।
অনেক ধন্যবাদ Thank you, sir. আপনাকে কবি মাহবুব সালে। এবার এনাম রাজু, তুমি 1 মিনিটে যদি কিছু যোগ করতে চাও মন্তব্য। এনাম রাজু। ধন্যবাদ সবাইকে। আমি শামসুর রহমান সম্পর্কে কিছু বলবো, এই জ্ঞান এখনো হয়নি। আর সবচেয়ে বড় বিষয়, শামসুর রহমান যে আমার বন্ধু সেটা আজকে প্রমাণ পাইলাম, কারণ এর আগে এত বেশি চিনতাম না, জানতাম না। এখন মনে হচ্ছে যে শামসুর রহমান আমার কাঁধে হাত রেখে আমার সাথে বসে আছে এবং সেই সুযোগ করে দিয়েছেন আপনারা। এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা খুব সাজুগুজু করে এসেছেন তাদেরকে আরো বেশি ধন্যবাদ। অনেক ধন্যবাদ এনাম রাজু। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। 1 ঘন্টারও বেশি হয়ে গেছে। আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি। আপনারা যদি সকলেই কিছু কথা বলতে চান একসঙ্গে বলুন, তারপরে আমি শেষ করে দেব। শামসুর রহমান সম্পর্কে যেটা আমি বলতে চেয়েছিলাম, আমি ভুলে গেছি যে শামসুর রহমানের গ্রন্থের সংখ্যা কিন্তু 70টি, এবং পৃথিবীতে এত বেশি গ্রন্থ কিন্তু খুব কম কবির আছে, কবিতার বই।